আপনারা শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। অমরেশবাবু প্রচন্ড উৎকণ্ঠার সাথে দরজা ধাক্কা দিতে লাগলেন এবং চিন্তিত কণ্ঠে বললেন, আনামা আমার, দরজাটা খোল। হঠাৎ চিৎকার করলি কেন? কি হয়েছে তোর? আমাদের ভেতরে আসতে দে। মনামী দেবী চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ না, তোর বাবার কথাটা একটু শুন, আর বন্ধ করে রাখিস না, দরজাটা খুলে দে। আমাদের কিন্তু খুব টেনশন হচ্ছে। কিন্তু অনামিকার কোনো কথাই যেন কানে ঢুকছিল না। ও ভয়ার্ত চোখে রুমের চারিদিকে দেখছিল। ওর মনে হচ্ছিল চারিদিক রক্তে ভরে গেছে, কারণ যেদিকেই তাকাচ্ছিল সেদিকে রক্ত দেখতে পাচ্ছিল। তাই আবারও চিৎকার করে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। সারা শরীর কাঁপছিল ওর ভয়। কিন্তু কিছুক্ষণ পর অমরেশবাবুর আওয়াজ শুনতে পেয়ে অবশেষে অনামিকার সম্বিত ফিরল। এতক্ষণ ওনাদের কণ্ঠস্বর কর্ণগোচর হয়নি, এতটাই ভয় পেয়েছিল ও। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দরজা খুলতেই অমরেশবাবু এবং মনামী দেবী অনামিকাকে জড়িয়ে ধরল। ওনাদের জড়িয়ে ধরে অনামিকা জোরে কেঁদে উঠল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা, মা, রক্ত, অনেক রক্ত। মনামী দেবী ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, না না, কোথায় রক্ত? কোনো রক্ত নেই মা, সব ঠিক আছে। এই তো, আমরা তোর সাথে আছি, আর একটু ভয় পাবি না, ঠিক আছে? দেখবি সব ঠিক হয়ে যাবে। চল, ভেতরে চল। অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না না, কিছুতেই না, আমি কিছুতেই ভেতরে যাব না। ভেতরে অনেক অনেক রক্ত আছে, আমি দেখেছি। মনামী দেবী ওকে অনেক বোঝানোর চেষ্টা করলো। অনামিকা বুঝতে নারাজ। তারপর কিছু বলতে যাওয়ার আগেও হঠাৎই শরীরে তীব্র যন্ত্রণা অনুভব করলো, আর তার সাথে প্রবল তৃষ্ণা। অনামিকার চোখ দুটো জলে ভরে উঠল। আরো দুই হাত দিয়ে নিজের গলা ধরে রাখলো। মনামী দেবী ওকে ওভাবে নিজের গলা ধরে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি রে আনা, ব্যথা করছে নাকি? অনামিকা প্রথমে নেতিবাচক মাথা নাড়ল, কারণ এর আগে যতবার এমন হয়েছে কিছু সময়ের মধ্যে তা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। কিন্তু এবার সময়ের সাথে সাথে তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছিল, আর অনামিকা যন্ত্রণায় ছটপট করতে লাগলো আর খুব ধীর স্বরে বলল, মা, খুব তেষ্টা পাচ্ছে, জল খাবো। মনামী দেবী বুঝতে পারলেন এই তৃষ্ণা জলের না, অন্য কিছুর। তাই উনি চিন্তিতভাবে রিয়ালি দেবীর দিকে তাকাতে রিয়ালি দেবী শান্তভাবে বললেন, অ্যানা যখন নিজের রুমে যেতে ভয় পাচ্ছে তখন তুমি ওকে তোমাদের রুমে নিয়ে যাও। আমি কিচেন থেকে এক্ষুনি আসছি, চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। তারপর উনি কিচেনে যেতেই মনামী দেবী এবং অমরেশবাবু ধীরে অনামিকাকে ওনাদের রুমে নিয়ে গেলেন। তারপর অনামিকাকে বিছানার উপর বসিয়ে দিয়ে মনামী দেবী ওর পাশে বসলেন এবং অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু হবে না, দেখবি সব কষ্ট মিলিয়ে যাবে, আর একটু ব্যথা হবে না। কিছু মুহূর্ত পরে রিয়ালি দেবী লাল তরল ভর্তি গ্লাস হাতে নিয়ে সেই রুমে প্রবেশ করলেন এবং গ্লাসটি মনামী দেবীর হাতে দিয়ে বললেন, মনামী, এটা অ্যানাকে খাইয়ে দাও। মনামী দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে অনামিকাকে বললেন, অ্যানা মা, তাড়াতাড়ি এটা খেয়ে নে তো, খেলেই দেখবি শরীর ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। অনামিকা সেই তরল ভর্তি গ্লাসটির দিকে তাকিয়ে বলল, মা, এতে কি আছে? মনামী দেবী শান্ত স্বরে বললেন, তোর তেষ্টা পেয়েছে না, এই ওষুধটা খেলেই দেখবি খুব ভালো লাগবে। অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো। তারপর সেই তরলে চুমুক দিতেই ও বুঝতে পারল যে তৃষ্ণা ধীরে ধীরে কমছে, আর তার সাথেই শরীরের যন্ত্রণা। অনামিকা খুশি মনে খেতে লাগলো। রিয়ালি দেবী অমরেশবাবুর পাশে দাঁড়িয়ে বলল, অমরেশদা, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। এইবার না হয় আমার রক্ত ওর তৃষ্ণা মেটাতে দিচ্ছি।
কিন্তু এরপর থেকে আমার রক্ত ওর তেষ্টা মেটাতে পারবে না। ওর ভেতরে সেই ভ্যাম্পায়ার দিকটা বেরিয়ে আসতে চাইছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব শি হ্যাজ টু বিকাম আ ভ্যাম্পায়ার। অমরেশবাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, রিয়ালি সিদ্ধার্থ, তোমরা প্লিজ একবার শেষ চেষ্টা করে দেখো। সিদ্ধার্থবাবু শান্তভাবে বললেন, নিশ্চয়ই আমরা করব, অ্যানা তো আমাদেরও মেয়ে। রিয়ালি দেবী আলতো করে হেসে বললেন, একদম, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেই ছাড়ব। অনামিকা গ্লাসের পানীয়টা শেষ করতেই মনামী দেবী জিজ্ঞেস করলেন, অ্যানামা কেমন লাগছে এখন? অনামিকা খুশি হয়ে বলল, আগের থেকে অনেক বেটার মা, আর একটু তেষ্টা নেই। কিন্তু এটা কি ওষুধ? তুমি আগে আমাকে দাওনি কেন তাহলে? রিয়ালি দেবী অনামিকার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, অ্যানা, তোর মার কাছেই ওষুধ ছিল না, কারণ এটা কোনো ওষুধই না। তুই যা খেয়েছিস তা আমার ব্লাড। অনামিকা প্রচন্ড বিস্মিত হয়ে গিয়েছিল রিয়ালি দেবীর কথা শুনে। তারপর মনামী দেবীর দিকে তাকাতেই উনি বললেন, হ্যাঁ রিয়ালি ঠিক বলছে অ্যানা। ওনার কথা শেষ হওয়ার আগেই অনামিকা ভয়ার্ত কণ্ঠে বলল, রক্ত? কিন্তু কি করে? আমি তো নর্মাল একটা মানুষ, আর মানুষ কোনোদিনও রক্ত খায় না। মনামী দেবী ওকে বোঝাতে চাইলে হঠাৎই অনামিকা চিৎকার করে বলল, না, সব মিথ্যে, তোমরা আবার মিথ্যে বলছো আমাকে। তারপর অনামিকা উঠে দৌড়ে নিজের রুমের দিকে চলে গেল এবং দরজা লক করে মেঝেতে বসে পড়ল এবং নিজের মনে বলতে লাগলো, কি করে হয়? আমি কি তাহলে মানুষই নয়? না না, আমি সাধারণ একটি মেয়ে, কিন্তু তাহলে আমি কি করে? আর মা বাবাকে দেখে তো মনে হচ্ছে না যে ওনারা মিথ্যে বলছেন। তার মানে কি সত্যি তাহলে? না, আমি মানি না। তারপর অনামিকা শুনতে পেল যে অমরেশ বাবুরা দরজায় ধাক্কা দিচ্ছেন এবং অনামিকাকে বেরিয়ে আসতে বলছেন। অনামিকা চিৎকার করে বলল, না, আমাকে বেরোতে বলো না। তোমরা কি ভেবেছ আমাকে বারবার মিথ্যে বলবে? তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমি আর বাঁচতে চাই না। তোমরা প্রত্যেকে মিথ্যেবাদী হয়ে গেছো। আর এখনো জাননি কেন ওনারা আমার মৃত্যু দেখে যেতে চান? ঠিক আছে, মরে যাব আমি। অনামিকার কথা শুনে সবাই প্রচন্ড চিন্তিত হয়ে পড়ল। রিয়ালি দেবী বুঝতে পারলেন এবার অনামিকাকে বোঝাতেই হবে, তাই উনি দরজার উপর আলতোভাবে হাত রেখে বললেন, অ্যানা লক্ষ্মীটি, প্লিজ নিজেকে হার্ট করিস না মা। আমরা হয়তো তোর পরিবারের কেউ না, কিন্তু মনামী, অমরেশ, ওরা তো তোর নিজের মা বাবা, তাই না? তোর মা বাবা তোকে কিন্তু খুব ভালোবাসে, তাই ওদের জন্য কোনো ভুল পদক্ষেপ নিস না। আমরা বুঝে গেছি যে আমাদের এখানে আসাতে সত্যি খুব কষ্ট হয়েছে তোর। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমার এই ভুলের সাথে তুই নিজেকে শাস্তি দিস না। অ্যানা, আবারও বলছি, তোর পরিবারের কথা ভেবে দেখ যে তোর কিছু হয়ে গেলে ওনারা কত কষ্ট পাবেন। আমি প্রমিস করছি আর কখনো কোনো দিন এখানে আসবো না। আমি চাই তুই ভালো থাক সব সময়, তাই চাই। তোকে নিজের মেয়ের মতো ভালোবাসি। আর জানিস তো, কাউকে নিজের থেকে বেশি ভালোবাসলে তাকে ভোলা যায় না। জানি তোর কতটা কষ্ট হচ্ছে, আর সেই কষ্ট লাঘব করার একমাত্র উপায় হচ্ছে সত্যি জানা। তুই সত্যিটা বিশ্বাস না করতে চাইলেও তা কোনোদিনও কিন্তু পরিবর্তিত হবে না। আর সেই জন্যই আমরা এখানে সবাই এসেছিলাম তোকে বোঝানোর জন্য। কিন্তু সত্যি বিশ্বাস কর, তুই এতটা কষ্ট পাবি আর আমরা এতটা কষ্ট দিয়ে ফেলবো সেটা বুঝতে পারিনি। পারলে ক্ষমা করে দিস মা, কিন্তু তোর মামুনি আর বাবাই তোকে সারা জীবন ভালোবাসবে আর দূর থেকে তোকে সব সময় আশীর্বাদ করবে। আমরা আসছি না। রিয়ালি দেবীর কথা শেষ হতেই সিদ্ধার্থবাবু বললেন, হ্যাঁ রে মা, তোর বাবার ডাক কোনোদিন ভুলবো না। তোকে সত্যি খুব মিস করব। তুই ভালো থাকিস মা। অনামিকা এক মনে ওনাদের কথা শুনছিল। প্রত্যেকটা কথা ওর মনে সূচের মতো বিঁধছিল। ও অনুভব করতে পারছিল ওর ব্যবহার কতটা
নিন্দনীয় ছিল। হঠাৎ ও অমরেশবাবুর কণ্ঠস্বর শুনতে পেল। অমরেশবাবু গম্ভীরভাবে বললেন, তোকে এর আগে বলেছিলাম, আর এই শেষবারের মতো বলছি, তুই কিন্তু নিজের দোষে আজ অনেকগুলো মানুষের ভালোবাসা হারালি। জানি না কোনোদিনও বুঝতে পারবি কিনা, সত্যি ভাবতে পারিনি তুই এমন। তারপর ওনারা দরজার সামনে থেকে চলে গেলেন। অনামিকা খুবই বিস্মিত হয়ে গেছিল। তারপর ওর মনে হলো একদম উচিত হয়নি ওনাদের অপমানিত করার। আর সত্যি ওনারা নিজের থেকেও বেশি ভালোবাসেন ওকে। না, আর ও এই ভুল কখনো করবে না। রিয়ালি দেবীরা সেখান থেকে প্রস্থান করার আগে হঠাৎ অনামিকার কণ্ঠস্বর শুনতে পেল। অনামিকা রুমের বাইরে দাঁড়িয়ে জোরে বলল, মামুনি বাবাই, দাঁড়াও। অনামিকা দৌড়ে ওনাদের কাছে গিয়ে বলল, তোমরা যেও না প্লিজ। রিয়ালি দেবী অনামিকার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, কিন্তু তুই তো চেয়েছিলি আমরা চলে যাই, আমাদের অ্যানা তো আমাদের আর ভালোবাসে না। রিয়ালি দেবীর কথা শেষ হওয়ার আগেই অনামিকা ওনাকে জড়িয়ে ধরে হঠাৎ কেঁদে উঠল। না, আমি আমার মামুনি বাবাইকে খুব ভালোবাসি। আই এম সরি, তোমাদের খুব হার্ট করেছে। রিয়ালি দেবী হেসে নেতিবাচক মাথা নাড়িয়ে এবং ওর চোখের জল মুছে বললেন, একদম আমরা হার্ট হইনি। তোর কথায় কি কিছু মনে করতে পারি আমরা, বল? তুই যে আমাদের মেয়ে। অনামিকা আলতো করে হেসে বলল, মামুনি, হ্যাঁ আমি তোমাদের মেয়ে। মামুনি, আমি আমাদের পূর্বজন্মের ব্যাপারে জানতে চাই সমস্ত কিছু, আর আমি ভয় পাবো না, একটু না, দেখবে। রিয়ালি দেবী একটু বিস্মিত হয়ে গেছিলেন। তারপর বললেন, এই তো গুড গার্ল, আমাদের অ্যানা কিন্তু খুব স্ট্রং। ওনার কথা শুনে অনামিকার চোখ জলে ভরে উঠল। রৌনকের কথা মনে পড়ে গেল ওর ভালোবাসা, আর আজ ওর নিজের দোষে অনেক দূরে সে। রিয়ালি দেবী অনামিকাকে আবারও কাঁদতে দেখে একটু চিন্তিত স্বরে বললেন, আবার কাঁদছিস? তোকে না বারণ করেছি একদম কাঁদবি না, তাহলে কেন আবার কাঁদছিস? রিয়ালি দেবী অনামিকার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে থাকলেন। অনামিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জানো মামুনি, রন ঠিক এইভাবেই বলতো যে আমি ওর গুড গার্ল। রিয়ালি দেবী অনামিকার কথা শুনে হেসে বললেন, আচ্ছা, তো রনের এই কথাগুলো মনে আছে? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মামুনি, আমার সবকিছু মনে আছে। কেনই বা মনে থাকবে না বলো? আমি এখনো ওকে খুব ভালোবাসি। যতই মুখে বলি না কেন ওকে ঘৃণা করি, কোনোদিনও করতে পারবো না। আমি জানি আমি ওকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু কি জানো, তোমরা আমাকে নিজের সত্যিটা জানাওনি একেবারে। তাই মনে হয়েছিল যে তোমরা আমাকে ঠকিয়েছ, আর সেই রাগেই। কিন্তু এবার আমি আমার ব্যাপারে সমস্ত কিছু জানতে চাই, তোমাদের ব্যাপারে সমস্ত কিছু জানতে চাই, আর তারপর আমি রনের কাছে ফিরে যেতে চাই। অনামিকার কথা শুনে সবাই খুব বিস্মিত হয়ে গেছিল, আর তারপর প্রত্যেকে একে অপরের দিকে তাকিয়ে হাসল। রিয়ালি দেবী মিষ্টি করে বলল, তোকে তো নিয়েই যেতে এসেছি আমরা আমাদের সাথে, এবার নিজের মা বাবার সাথে আলাপ করবি না? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে ওনাকে জিজ্ঞেস করলো, ওনারা কি সত্যি আমার বাবা মা? রিয়ালি মিষ্টি করে হেসে বললেন, সব বলবো, চল আগে শান্ত হয়ে বস, তারপর তোর যা যা প্রশ্ন আছে আমাকে বলিস। তারপর অনামিকা রিয়ালি দেবীর সাথে সোফাতে বসলো এবং বাকিরা প্রত্যেকেই বসলে রিয়ালি দেবী সেই যুবক যুবতীর দিকে তাকিয়ে বলল, ওরা হলো আদৃত সেন এবং অঞ্জলি সেন, আর তুই ছিলি ওদের একমাত্র মেয়ে, আর ওনারাও কিন্তু ভ্যাম্পায়ার, ঠিক আমাদের মতো। অনামিকা একটু কনফিউজ হয়ে বলল, আমি যদি ওনাদের মেয়ে ছিলাম, তাহলে আমি আমার বাবার মেয়ে কেমন ভাবে হলাম? কারণ ভ্যাম্পায়াররা তো ইমমর্টাল হয়, তাই না? আর আমিও ছিলাম, তার মানে তাহলে আমি মানুষ কিভাবে জন্মালাম? আর যেখানে মানুষেরা ব্লাড খায় না, সেখানে আমি কিভাবে খেলাম?
রিয়ালি দেবী বললেন, তুই মানুষ রূপে জন্মালেও তুই আমাদের মতোই। তুই অন্যদের থেকে অনেক ডিফারেন্ট, অনেক স্পেশাল। আর সেটা কিভাবে তা তুই আস্তে আস্তে জানতে পারবি। আচ্ছা, আমাকে একটা কথা বল, যখন জানতে পারলি রন ভ্যাম্পায়ার, তখন তোর মনে হয়নি রন তোর পাশে থাকলে, তোকে টাচ করলে তোর একটু কোল্ড ফিল হতো না, যেখানে আমাদের স্পর্শ খুবই শীতল হয়? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মামনি, অনেকবার আমার মনে কোয়েশ্চেনটা এসেছিল, কিন্তু জানো, আমি যখনই ওকে জিজ্ঞেস করেছি বা মা বাবাকে কোয়েশ্চেন করলে কেউ কোনো আনসার দিচ্ছে না। রিয়ালি দেবী হেসে বললেন, বলতেন না, কারণ আমি বারণ করেছিলাম ওদের, কারণ আমি তোকে নিজে বোঝাতে চেয়েছিলাম। অ্যানা, তোর প্রথমে কনফিউশন হলেও ধীরে ধীরে সব বুঝতে পারবি। আমি এক এক করে সমস্ত সত্যিটা তুলে ধরবো তোর সামনে। তোর পরিবারের সাথে আমাদের সম্পর্ক, তোর সাথে আমাদের সম্পর্ক, তোর পূর্বজন্মের সমস্ত কথা, সমস্ত সত্যের উদ্ঘাটন হবে। কিন্তু তোকে নিজের ব্যাপারে জানতে হলে আগে আমাদের ব্যাপারে জানতে হবে, আমাদের সত্যটা, আমাদের অস্তিত্বের ব্যাপারে। অনামিকা দৃঢ় কণ্ঠে বলল, আমি রেডি মামুনি, সমস্ত সত্যি জানার জন্য। রিয়ালি দেবী অনামিকার দৃঢ়তা দেখে যথেষ্ট খুশি হলেন এবং আলতো করে হেসে বললেন, ঠিক আছে, কিন্তু ভয় পাবি না একদম, বুঝেছিস? আমি যা বলবো খুব মন দিয়ে শুনবি। আমরা অন্যান্য ভ্যাম্পায়ারের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা ভ্যাম্পায়ার হয়ে জন্মাই আর আজীবন এইভাবেই থাকি, আর তাই আমাদের পিওর ব্লাড বলে। পৃথিবীর সমস্ত ভ্যাম্পায়ারদের মধ্যে আমরা সব থেকে প্রাচীন, সব থেকে শক্তিশালী, আর বলতে পারিস সব থেকে নিষ্ঠুর। তাই সমস্ত ভ্যাম্পায়াররা আমাদের যেমন সম্মান করে, ঠিক তেমনি আমাদের ভয়ও করে। আর যেমন আমরা কারো প্রাণ নিতে পারি, তেমনি নিজের ভালোবাসার মানুষের জন্য, নিজের পরিবারের জন্য প্রাণ দিতেও পারি। আমাদের কোনো মানুষকে ভ্যাম্পায়ারে পরিবর্তিত করার ক্ষমতা থাকলেও রক্তের জন্য আমরা তাদের কখনো হার্ট করি না, বা বলতে পারিস পছন্দ করি না, কারণ আমাদের জন্য এটা একটা বিশাল অন্যায় যা আমরা করতে চাই না, কোনোদিন করবও না। কিন্তু কোনো ভ্যাম্পায়ার যদি ভুল বশত এই অন্যায়টা করে, তার শাস্তি একমাত্র মৃত্যু। অনামিকা খুব বিস্মিত হয়ে বলল, মৃত্যু? কিন্তু কিভাবে? রিয়ালি দেবী শান্ত স্বরে বললেন, যাতে অনামিকা ভয় না পায়, আমরাই তাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে চিরতরে মুছে দিই, সেটাই আমাদের দায়িত্ব। আর তোর জন্মের পর থেকে রন সেই দায়িত্বই নিজের হাতে তুলে নিয়েছিল, যাতে কেউ কখনোই তোকে হার্ট করার চিন্তাও না করতে পারে। অনামিকা বিস্মিত হয়ে বলল, রন আমার জন্য? রিয়ালি দেবী মিষ্টি করে হেসে বললেন, হ্যাঁ রে মা, কারণ রন তোকে ভালোবাসে নিজের থেকেও অনেক বেশি, সব সময় তোর কথাই ভাবে। জানিস, অনেক অনেক বছর অপেক্ষার পর তুই আবার আমাদের জীবনে এসেছিস। কিন্তু দেখ আমাদের ভাগ্য, বিক্রমের যে প্ল্যান ছিল তোদের দুজনকে আলাদা করার, সেটাই হয়ে গেল। তুই ওকে ছেড়ে চলে আসার পর রন মনের দিক থেকে একদমই মরে গেছে। না সে ঠিক করে খায়, না ঠিক করে ঘুমায়। দিন দিন আরো অন্ধকারের অতল গভীরে হারিয়ে যাচ্ছে। ওকে সেই অন্ধকার থেকে একমাত্র বের করে নিয়ে আসতে পারিস তুই, তোর ভালোবাসা। কারণ তোর ভালোবাসারই একমাত্র ক্ষমতা আছে সেই অন্ধকারকে মুছে দেওয়ার, রনের জীবনকে আবার আলোতে ভরে তোলার, আবার আনন্দে ভরে তোলার। ও যেভাবে ডিপ্রেসড হয়ে গেছে, আমাদের ভয় হয় যে কোনো কিছু করে না বসে। অনামিকা দ্রুত বলে উঠল, না মামুনি, এমন ভাবে বলো না, রনের কিছু হবে না। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেখানে চলে যাব, কিন্তু তার আগে আমি সমস্ত কিছু জানতে চাই, যাতে নিজের কাছে কোনোদিন আর কোনো জবাবদিহি না করতে হয়। যেন আমি যত তোমাদেরকে জানছি, তত আমার নিজের উপর রাগ হচ্ছে।
এতটা ভুল বুঝলাম আমি তোমাদের। সত্যি, তুমি যদি আজকে আমার সম্বন্ধে এত কিছু না বলতে, তাহলে হয়তো আমি জানতামই না তোমাদের আসল পরিচিতির ব্যাপারে। তোমরা সবার থেকে কত আলাদা। রিয়ালি দেবী হেসে বললেন, আমাদের ব্যাপারে মানুষেরা ঠিক ততটুকু জানে যতটুকু আমরা তাদের জানতে দিয়েছি, কারণ কিছু কিছু সিক্রেট রাখতে হয়, আর আমরা আমাদের জীবনের গোপনীয়তাকে গোপন রাখতেই বেশি পছন্দ করি। অনামিকা মনোযোগ দিয়ে ওনার সমস্ত কথাগুলো শুনছিল। তারপর শান্ত স্বরে বলল, যারা তোমাদের এতটা কাছ থেকে দেখেছে তারাই হয়তো তোমাদের ব্যাপারে সমস্ত সত্যি জানে। তারাই একমাত্র বুঝতে পারবে যে তোমরা কতটা ভালো। মানুষের মনে তোমাদের যে হিংস্রতার ছবি আঁকা আছে তা মোটেও ঠিক নয়। রিয়ালি দেবী আলতো করে হেসে বললেন, আমরা কিন্তু মানুষের তুলনায় বেশি হিংস্র একদমই নয়। কি জানিস, আমরা যখন ভালোভাবে থাকি তখন মানুষের মধ্যে মিশে যাই, আর তাই মানুষেরা আমাদের আলাদাভাবে দেখতে পায় না। আর যখন আমাদের হিংস্র রূপটা তাদের সামনে বেরিয়ে আসে তখন তারা সেই রূপ দেখতে পায়, আর তাই তাদের কাছে আমরা হিংস্র জীব। কিন্তু যতই মানুষেরা আমাদেরকে তাদের শত্রু মনে করুক না কেন, মানুষের সব থেকে বড় শত্রু কিন্তু তারা নিজেই। আর মানুষ সব থেকে বেশি মানুষকেই ভয় করে, আর মানুষেরাই একে অপরকে সব থেকে বেশি হার্ট করে। আর কি জানিস, কে কি বলল, ইউ শুডন্ট কেয়ার। আমাদের যারা ভালোবাসে, যাদের আমরা ভালোবাসি, তারাই বিশ্বাস করলে হলো। অনামিকা ইতিবাচক মাথা নাড়লে রিয়ালি দেবী আবার বললেন, তাহলে এবার শুরু করা যাক। অ্যানা, তুই সত্যি রেডি তো নিজের সম্বন্ধে জানার জন্য, নিজের আসল অস্তিত্বের ব্যাপারে জানার জন্য? অনামিকা দীর্ঘশ্বাস নিয়ে ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মামুনি, আমি রেডি। বলো আমাকে কি করতে হবে। রিয়ালি দেবী আলতো করে হেসে বললেন, বেশি কিছু না, তোকে শুধু রিল্যাক্স থাকতে হবে, আর আমি এক এক করে সমস্ত স্মৃতিগুলো তোর সামনে তুলে ধরবো। কিন্তু অনামিকা একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু কি মামুনি, কোনো খারাপ কিছু কি হবে? রিয়ালি দেবী নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না, একদম না, খারাপ কিছুই না। কিন্তু আমি তোকে যে স্মৃতিগুলো দেখাবো তা কিন্তু ধীরে ধীরে মুছে যাবে তোর মনের থেকে। তোর মনে হবে তুই স্বপ্ন দেখেছিস, কিন্তু যখন আমাদের মতো হয়ে যাবি সেই স্মৃতিগুলো আবার ফিরে আসবে, আর তার সাথে সাথে আমাদের প্রত্যেকের জন্য তুই যা ফিল করতিস, যেভাবে আমাদের ভালোবাসতিস, সেই ফিলিংস গুলো ফিরে আসবে। তুই আবার সেই অনামিকা হয়ে উঠবি। অনামিকা উনার কথা শুনে আশ্চর্য হয়ে বলল, তুমি আমাকে আমার মেমোরি কিভাবে দেখাবে? রিয়ালি দেবী হেসে বললেন, সেটা এখনই দেখতে পাবি। অনামিকা আবারও ইতিবাচক মাথা নাড়ালে রিয়ালি দেবী বললেন, উনার উপর হাত রাখতে, এবং উনার হাতের উপর হাত রাখতেই অনামিকা দেখতে পেল যে হাতের থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। অনামিকার আবারও আশ্চর্য হবার পালা, এবং রিয়ালি দেবীকে কিছু জিজ্ঞেস করার আগেই উনি বললেন, ভাবছিস আমার হাত থেকে কিভাবে এত আলো বেরোচ্ছে? বলতে পারিস এটা আমাদের পাওয়ার। প্রত্যেক পিওর ব্লাড ভ্যাম্পায়ারের একটা স্পেশাল পাওয়ার থাকে। যেমন আমার পাওয়ার হচ্ছে সুপ্ত স্মৃতিগুলি দেখানো, যা হয়তো চাপা পড়ে গেছে বা হারিয়ে গেছে জীবনের খাতা থেকে। আমি যে কারো স্মৃতি যে কাউকে দেখাতে পারি, আর তাই তোর পূর্বজন্মের স্মৃতিগুলো দেখাতে পারবো। এবার ধীরে ধীরে নিজের চোখ বন্ধ কর। অনামিকা চোখ বন্ধ করার সাথে সাথে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো ওর সামনে। অনামিকা দেখতে পেল আলোতে সুসজ্জিত একটি রুম, যা ওর খুব চেনা। সেটাই রৌনকের বাড়িরই একটি রুম। তারপর ও দেখতে পেল সেখানে উপস্থিত অতিথিদের, যাদের মধ্যে এক দুজনকেও চিনতে পারল। আর তারপরও দেখলো রিয়ালি দেবী একটি অল্প বয়সী ছেলে এবং একটি বাচ্চা মেয়ের সাথে সিঁড়ি দিয়ে নামছেন, এবং ওনার হাতে একটি ছোট্ট বেবি। অনামিকা বলল, আমি তোমাদের বাড়ির রুম দেখতে পাচ্ছি, কিন্তু
বেশ ডিফারেন্ট। অনেক গেস্ট এসেছে, আর তোমার পাশে তোমার বড় ছেলে রোশনদা, কিন্তু একটা বাচ্চা মেয়ে আছে, তাকে আমি চিনতে পারছি না। রিয়ালি দেবী শান্ত স্বরে বললেন, রুমটা ডিফারেন্ট লাগছে কারণ তুই যে স্মৃতি দেখছিস তা 100 বছর পুরনো, আর মেয়ে হলো আমার মেয়ে রশনি। অনামিকা অবাক কণ্ঠে বলল, 100 বছর আগের? আর আমি তো জানতাম রোশনদার মেয়ের নাম রশনি, যাকে আমরা ভালোবেসে পিহু ডাকি। আর যখন রনির সাথে তোমাদের বাড়ি গিয়েছিলাম তখন তোমার মেয়ের সাথে তো আমার দেখা হয়নি। রশনি দেবী বিষাদ মিশ্রিত হাসি হেসে বলল, কেন দেখা হয়নি তা তুই নিশ্চয়ই জানতে পারবি। আর রোশন ওর বোনের নামেই নিজের মেয়ের নাম রেখেছে। আর এখন তোর মনে নিশ্চয়ই এই প্রশ্ন জাগছে যে সেখানে কিসের অনুষ্ঠান হচ্ছিল। আগের দিনে কোনো রাজার ছেলে বা মেয়ের জন্ম হলে তার নামকরণের অনুষ্ঠান হতো, আর রন যেহেতু সেই রাজ্যের রাজকুমার ছিল তাই তার জন্য এই অনুষ্ঠান। অনামিকা আবারও অবাক হয়ে বলল, রন রাজকুমার? তার মানে তুমি? রিয়ালি দেবী ওকে থামিয়ে বলল, তার মানে কিছু না, বুঝেছিস, আমি শুধু তোর মামুনি। আর কিন্তু ও যেমন সেই রাজ্যের রাজকুমার ছিল তেমন তুইও সেই রাজ্যের সবার রাজকুমারী ছিলিস। আর নামকরণের অনুষ্ঠান কুলগুরু উপস্থিত থাকেন, যিনি পরিবারের সবার ভাবে নামের মধ্যে থেকে সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন মঙ্গল কামনার জন্য। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি হলেও আমাদের ওনাদের পুজো করার অধিকার নেই, আর তাই তিনি ওনার কাছে থেকে আশীর্বাদ চেয়ে নেন। এবার আসল কথায় আসি, আমার আর তোর বাবায়ের আলাপে কলকাতাতে, আর তোর পূর্বজন্মের পরিবারের সাথে। তারপর আমি আর সিদ্ধার্থ একে অপরকে ভালোবেসে ফেলি। দেন আমাদের বিয়ে হয় এই শহরে, এবং এই কলকাতাতেই রোশন আর রশনি জন্ম। তারপর আমাদের কুলগুরু জানালেন যে আমার আর সিদ্ধার্থ এবং তোর পূর্বজন্মের মা বাবার সন্তান হিসেবে যারা আসতে চলেছে, মানে তুই আর রন, তারা একে অপরের জন্যই পৃথিবীতে জন্মাচ্ছে, পৃথিবীর সব থেকে শক্তিশালী ভ্যাম্পায়ার হিসেবে। তাই উনি বলেছিলেন তোদের খুব সাবধানে সেফ ভাবে রাখতে। আর এখানে আমাদের পরিবারের বেশি কেউ থাকতেনও না, তাই আমরা ইউএসএ চলে গেছিলাম, যাতে রনের আর তোর যখন জন্ম হবে তখন তোদের প্রোটেক্ট করতে পারবো। তার জন্য তোদের জীবনে কিন্তু অনেক বাধা এসেছিল, আর সেদিন ছিল নামকরণের অনুষ্ঠান, যেদিন থেকে আমাদের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। অনামিকা আবারও নিজের চোখ বন্ধ করল এবং আবারও হারিয়ে গেল অতীতে সেই স্মৃতিগুলোতে। রওনাকের নামকরণের জন্য কুলগুরু সেই রুমে উপস্থিত হলে রিয়ালি দেবীকে সমস্ত নিয়ম পালনের জন্য তৈরি হতে বললেন। সময় বইতে লাগলো দ্রুত, এবং নামকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে কুলগুরু জানালেন রওনাকের জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, তা একমাত্র কাটিয়ে উঠতে পারে তার হাত ধরে যে ওর যোগ্য এবং যে ওর জন্য এই পৃথিবীতে জন্মাবে। রিয়ালি দেবীরা প্রথমে চিন্তিত হলেও পরে আলতো হেসে সম্মতি জানালেন, কিন্তু হঠাৎই সবার মুখের হাসি মিলিয়ে গেল। সিদ্ধার্থ বাবু গম্ভীরভাবে বললেন, কেউ আসছে, রিয়ালি, রওনাককে সাবধানে রাখো। হঠাৎই দরজায় প্রচন্ড আঘাত হতে তা ভেঙে পড়ল মেঝের উপর, আর সেই রুমে প্রবেশ করে সেই ভেঙে পড়া দরজার উপর এসে দাঁড়ালো বিক্রম। আর ঠিক ওর পিছন পিছন ঘরে প্রবেশ করলো দুজন যুবক যুবতী, আর বিক্রমের পাশেই দাঁড়ালো তারা। সিদ্ধার্থ বাবু তাদের দিকে বিস্মিত কণ্ঠে বললেন, তুই এখানে কি করছিস? তোকে না বারণ করেছিলাম এখানে আর কোনোদিনও আসবি না, তাহলে কেন এসেছিস বিভান? বিভান বাবু কুরুর হাসি হেসে বললেন, কি করব বল, আমার ছোট ভাই তার ছোট ছেলের নামকরণের অনুষ্ঠানে যখন আমাদেরকে ডাকলো না, তখন আমি আমার ওয়াইফ আর ছেলেকে নিয়ে আসলাম।
বিক্রম খুব জেদ করছিল ওর ছোট ভাইকে দেখবে। আমি আমার ছেলের কথা না শুনে কি করে থাকি বল? আর তোর দাদা হয়ে আমার যে কর্তব্য তা পালন তো করতেই হবে, তাই না? তাছাড়া তোর ছেলের জেঠুমণি হিসেবেও আমার কিছুটা কর্তব্য আছে। জানিস সিদ্ধার্থ, যেদিন শুনলাম তোর ছেলে জন্মাবে সেদিন থেকে ডিসাইড করেছিলাম আমারও নিশ্চয়ই কোনো উপহার দেওয়া উচিত। আর কি উপহার দেব জানিস কি? তোর ছেলেকে মেরে ওর সমস্ত শক্তি নিয়ে নেব, আর তারপর এক এক করে বাকি সবকিছু কেড়ে নেব তোর থেকে। ঠিক যেমন ভাবে তুই আমার রাজ্য, আমার সিংহাসন, আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছিস। কি ভেবেছিলি আমাদের প্রিয় বাবা আমাকে রাজ্য থেকে বার করে দিলে আমি আর ফিরে আসবো না কোনোদিন? কিন্তু দেখ, আমি আবার ফিরে এসেছি, আর এইবার তোদের সবাইকে এক এক করে একেবারে শেষ করে দেব। আমার থেকে নিজের ছেলেকে লুকিয়ে রাখতে চেয়েছিলিস, কিন্তু আমি এতটাও বোকা না। প্রতি মুহূর্তে আমরা নজর রেখেছিলাম তোর ছেলে রৌনকের উপর। যেই ছেলে তোদের জীবন আলোকিত করে তুলেছে তাকে শেষ করে তোদের জীবনকে অন্ধকারে ভরিয়ে দেব। আমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে। তারপর ওনার বাবা সৌর্য বাবুর দিকে তাকিয়ে বলল, কেমন আছো বাবা? সরি, তুমি তো আমাকে নিজের ছেলে বলে মনে করো না। আর তাহলে তোমাকে আমি আমার বাবা মনে করি কি করে? আচ্ছা, আমাকে এটা বলো, তোমাকে আগে মারবো না তোমার প্রিয় ছোট ছেলে সিদ্ধার্থকে? সৌর্যবাবু গম্ভীরভাবে বললেন, তোমাকে এখানে ঢোকার অনুমতি দিল কে? তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যে তোমাকে কেন তাড়িয়ে দিয়েছিলাম এই রাজ্য থেকে, আর কেনই বা তোমাকে আমি নিজের ত্যায্য পুত্র ঘোষণা করেছিলাম। তুমি সব থেকে বড় অন্যায়টা করেছিলে, আর তার শাস্তি তুমি পেয়েছ। সেখানে সিদ্ধার্থর কোনো দোষ নেই। না তুমি কোনোদিন এই রাজ্য পাবে, না এই সিংহাসন। বিভানবাবু মুচকি হেসে বললেন, কিসের দোষ? ভ্যাম্পায়ারদের জন্মই হয় মানুষের রক্ত টেস্ট নেওয়ার জন্য, আর তাই তাতে রক্ত খেলে যদি আমি দোষী হয়ে যাই সেখানে তো আমার কিছু করার নেই। আমি যে মানুষের রক্ত বড্ড ভালোবাসি। কিন্তু তুমি দোষ করেছ, আমাকে তাড়িয়ে দিয়ে, আর তাই তো আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, যেদিন পৃথিবীর সব থেকে শক্তিশালী ভ্যাম্পায়ার জন্মাবে আর আমি তাকে নিজের হাতে মারব। এবার আমার প্রিয় ভাইপো রৌনককে কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বিভানবাবুর কথা শেষ হওয়ার সাথে সাথে একের পর এক ভ্যাম্পায়ার সেই রুমে প্রবেশ করতে লাগলো এবং সিদ্ধার্থ বাবুদের ঘিরে ধরতে লাগলো। রিয়ালি দেবী প্রচন্ড চিন্তিত হয়ে পড়লেন, আর তারপর অন্যান্য ভ্যাম্পায়ার ওনাদের আক্রমণ করার জন্য উদ্যত হতে উনি রশনির দিকে তাকিয়ে দ্রুত বলে উঠলেন, সোনা, তুমি রনকে নিয়ে আমাদের রুমে চলে যাও, আর কিন্তু একদম বাইরে আসবে না, বুঝেছ? রশনি ইতিবাচক মাথা নাড়িয়ে রৌনককে আলতো করে জড়িয়ে ধরল এবং দৌড়ে ওপরের রুমে চলে গেল। ও চলে যেতে রিয়ালি দেবী একটি অল্প বয়সের যুবতীর দিকে তাকিয়ে বলল, কিয়া, রশনির সাথে উপরে রুমে গিয়ে থাক, আর দেখবি যাতে কেউ যেতে না পারে, ঠিক আছে? আমাকে এদিকে থাকতেই হবে। আমি চাইলেও যেতে পারছি না, তাই যতক্ষণ আমরা না আসছি ততক্ষণ ওর খেয়াল রাখবি। কিয়া দৌড়ে ওপরে যেতে যেতে দেখল যে দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তাড়াতাড়ি ও সেই রুমের মধ্যে চলে গেল যেখানে রশনি ছিল। তারপর কিয়াকে রুমে আসতে দেখে রশনি ভয়ার্ত কণ্ঠে বলল, কিয়া দিদি, আমার খুব ভয় লাগছে। ওকে কিয়া আলতো করে জড়িয়ে বলল, প্রিন্সেস, সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না, আমি আছি। হঠাৎ ওরা শুনতে পেল দরজায় কেউ সজোরে আঘাত করছে এবং কিছুক্ষণের মধ্যে ওদের চোখের সামনে দরজাটি ভেঙে পড়তে ওই রুমের মধ্যে কুরুর হাসি নিয়ে একজন ব্যক্তিত্ব প্রবেশ করল, আর রশনি ভয় পেয়ে কিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রশনি সেই ব্যক্তিত্বের দিকে তাকিয়ে অস্ফুষ্ট কণ্ঠে বলল, বিক্রমদা। ও সত্যি ভীষণ ভয় করছিল, কারণ ও জানে বিক্রম সমস্ত কিছু করতে পারে।
কিয়া রশনিকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বিক্রমের দিকে অবাক কণ্ঠে বলল, তুমি কি করে আসলে এখানে? বিক্রম মুচকি হেসে বলল, সেটা জানার দরকার তোমার তো নেই। আমার এটাই তো স্পেশালিটি যে আমি কিভাবে চোখের আড়াল হয়ে নিজের কাজ করে নেব তা কেউ বুঝতে পারবে না। তারপরও রশনির দিকে তাকিয়ে বলল, রৌনককে ভালোই ভালোই আমার হাতে তুলে দে, তাহলে আমি কারোর কোনো ক্ষতি করব না, তোরও না। কিন্তু চালাকি করার চেষ্টা করলে ওকে মারার আগে তোকে মরতে হবে। রশনি রৌনককে কিছুটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো না, তোমার মতো বাজে ভ্যাম্পায়ারের হাতে আমি আমার ছোট ভাইকে কোনোদিনও তুলে দেব না। বিক্রম রাগী কণ্ঠে বলল, দেখব আমাকে কিভাবে না দিস, আমি কেড়ে নেব ওকে তোর থেকে। ও রশনিকে আক্রমণ করতে উদ্যত হলে কিয়া হঠাৎ চিৎকার করে বলল, প্রিন্সেস, এই রুম থেকে পালিয়ে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। রশনি ইতিবাচক মাথা নাড়িয়ে এবং রৌনককে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গেলে বিক্রম ওর সামনে এসে দাঁড়ালো এবং গম্ভীরভাবে বলল, ওকে আমাকে দিয়ে দে, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। রশনি জোরে চিৎকার করে বলল, কখনো না, তুমি খুব খারাপ বিক্রমদা, আমি নিজে মরে যাব কিন্তু আমার ভাইয়ের কিছু হতে দেব না। বিক্রম আবারও ওকে আক্রমণ করতে চাইলে কিয়া রশনিকে বাঁচাতে এগিয়ে আসলো এবং বলল, এখান থেকে চলে যাও। রশনি জানতো বিক্রমকে হারানো এত সহজ না, আর কিয়া কিছুতেই বিক্রমের শক্তির সাথে পেরে উঠবে না। আর ঠিক তখনই ও দেখতে পেল যে সত্যি সত্যি কিয়া বিক্রমের সাথে একেবারে পেরে উঠছে না। রশনি বুঝতে পারল যে এবার ওকেই কিছু একটা করতে হবে, তাই রৌনককে আলতো করে দোলনায় শুইয়ে দিয়ে ও বিক্রমের দিকে দৌড়ে গেল ওকে আক্রমণ করার উদ্দেশ্যে। সমস্ত শক্তি দিয়ে ওর সাথে লড়াই করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকলো। রশনি এবং বিক্রম দুজনে বেশ আহত হয়েছিল, কিন্তু কেউই হার মানতে নারাজ। রশনি হঠাৎ দেখল বিক্রমের সঙ্গীরা সেই রুমে প্রবেশ করছে, আর তাই দেখে উভয় চিৎকার করে উঠল। সিদ্ধার্থ বাবুরা সবাই রশনির চিৎকার শুনে বেশ চিন্তিত হয়ে গেলেন, কিন্তু সেই যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার উপায় ছিল না। আর যেহেতু শত্রুপক্ষ খুবই শক্তিশালী ছিল, তাই সিদ্ধার্থ বাবুরা নিজের সমস্ত শক্তি দিয়ে লড়ছিলেন নিজের পরিবারকে বাঁচানোর জন্য। কিন্তু রশনির কাছে কাউকে না কাউকে তো যেতেই হবে, তাই সৌমিলি দেবী এবং সূর্যবাবু সিদ্ধান্ত নিলেন ওনারা ওপরে গিয়ে ওদিকটা সামলে নেবেন, তাই সিদ্ধার্থ বাবুদের এদিকটা সামলাতে হবে। সিদ্ধার্থ বাবুদের এদিকটা সামলাতে বলে উপরে গেলেন ওনারা দুজন। উপরে সে রুমে পৌঁছেই সূর্যবাবু এবং সৌমিলি দেবী দেখতে পেলেন রশনির হাত থেকে রৌনককে কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিক্রম, আর কিয়া অন্য ভ্যাম্পায়ারদের সাথে লড়াইয়ে ব্যস্ত, তাই কোনোভাবেই রশনিকে সাহায্য করতে পারছে না। সূর্যবাবু বিক্রমকে দ্রুত রশনির কাছ থেকে দূরে সরিয়ে দিলেন এবং তারপর বিক্রমের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, বিক্রম, তোমার বাবা মা যে ভুলটা করেছে সেই ভুলটা তুমি করো না। আমি তোমাকে হার্ট করতে চাই না, তাই এখান থেকে চলে যাও, ওদের একা ছেড়ে দাও। বিক্রম নেতিবাচক মাথা নাড়িয়ে একটু জোরে চেঁচিয়ে বলল, কিছুতেই না, তুমি আমার বাবাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছ, তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। নিজের কথা শেষ করার সাথে সাথেই ও সূর্যবাবুর ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ওনার শক্তির সাথে পেরে না ওঠার ফলে সেখান থেকে প্রস্থান করতে বাধ্য হল বিক্রম। সৌমিলি দেবী দৌড়ে রশনির কাছে গিয়ে বললেন, তুই ঠিক আছিস তো দিদি ভাই, কিছু হয়নি তো তোর? রশনি কিছু বলতে যাওয়ার আগে সে রুমে কাঁচগুলি ভেঙে পড়ল হঠাৎই। জানলা দিয়ে অনেক সংখ্যক ভ্যাম্পায়ার একসাথে ঘরের ভেতর প্রবেশ করে সৌমিলি দেবী এবং সূর্যবাবুকে আবার আক্রমণ করতে উদ্যত হল। সৌমিলি দেবী চিৎকার করে বললেন, দিদি ভাই, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। রশনি রৌনককে জড়িয়ে ধরে ওর রুমের দিকে দৌড়ল,
আর তারপর রুমের সামনে পৌঁছতেই কিয়া বলল, প্রিন্সেস তুমি ভেতরে যাও, আমি দেখছি যাতে কেউ ঢুকতে না পারে তোমার রুমে। রশনি ইতিবাচক মাথা নাড়িয়ে রুমের ভেতর যেতে কিয়া বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে থাকলো। যেহেতু সেই রুমে কোনো জানলা ছিল না, তাই সেই রুমের প্রবেশদ্বার ছিল একমাত্র সেই দরজা। রশনি রৌনককে আলতো করে বিছানার উপর শুইয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তোর শক্তি আমি কাউকে পেতে দেব না। আমি নিজের ছোট ভাইটাকে অনেক বেশি ভালোবাসি। যখন তুই বড় হয়ে যাবি না, তখন মা বাবা, দাদা ভাই, ঠাম্মি, দাদু ভাই সবার খেয়াল রাখবি, ঠিক আছে? তুই যেদিন জন্মেছিলিস আমি নিজেকে প্রমিস করেছিলাম যে কোনোদিনও তোর একটা আঁচড়ও লাগতে দেব না, আর তার জন্য যদি দরকার হয় নিজের প্রাণ দিয়ে দেব। আর আজ সেই মুহূর্ত এসেছে যেখানে তোকে বাঁচানোর জন্য আমাকে নিজের প্রাণ দিতেই হবে। সবাই তোকে বাঁচানোর জন্য লড়ছে, সেখানে আমি কি করে চুপ করে থাকি বল? তারপর রশনি রৌনকের ছোট্ট হাত দুটি নিজের হাতে নিল। ওর চোখের দিকে তাকিয়ে নিজের মনে মনে একটি মন্ত্র পড়তে থাকলো রশনি, আর আলো বিচ্ছুরিত হতে লাগলো ওর শরীর থেকে। তার কিছুক্ষণের মধ্যে রশনির শরীরটা আরম্ভ করলো ভাঙতে। সূর্যবাবু এবং সৌমিলি দেবী সমস্ত ভ্যাম্পায়ারদের একে একে শেষ করে দেওয়ার পর ছুটে রশনি যে রুমে আছে সেই রুমের দিকে যেতেই দেখলেন কিয়া বাইরে পাহারা দিচ্ছে। তারপর ওকে সঙ্গে নিয়ে সেই রুমের ভেতর প্রবেশ করতেই এমন কিছু দেখলেন যা হয়তো স্বপ্নেও ওনারা কল্পনা করতে পারেননি। রশনি রৌনকের পাশে বসেছিল, আর ওর শরীরটা ভেঙে যাওয়া কাঁচের মতো ভেঙে পড়ছিল একটু একটু করে মেঝের ওপর, আর তার সাথে ঠোঁটের পাশ দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছিল ওর জামা। সৌমিলি দেবী দ্রুত রশনির কাছে গিয়ে বসে চিন্তিত কণ্ঠে বললেন, এটা কি করলি দিদি ভাই? রশনি আলতো করে হেসে বলল, ঠাম্মি, দাদু ভাই, রনকে এক্ষুনি কলকাতা পাঠিয়ে দাও, এখান থেকে অনেক দূরে, যেখানে বিক্রমদা কোনোদিনও ওকে আর খুঁজে পাবে না। আর ও যেহেতু আর আমাদের মতন নেই, তাই কেউ বুঝতেও পারবে না ও বেঁচে আছে। ঠাম্মি, আমাকে প্রমিস করো, কেউ যেন জানতে না পারে ও বেঁচে আছে, মা বাবা কেউ না। সৌমিলি দেবী ইতিবাচক মাথা নাড়ল। অনবরত অশ্রু গড়িয়ে পড়ছিল ওনার চোখ থেকে। রশনি আবারও আলতো করে হেসে বলল, তোমাদের সবাইকে আমি খুব মিস করব, খুব ভালোবাসি তোমাদের। কথাটি শেষ হওয়ার সাথে সাথেই ওর পুরো শরীরটাই ভেঙে গেল। সৌমিলি দেবী জোরে কেঁদে উঠলেন, আর সূর্যবাবুও নিজের চোখের জল আটকাতে পারলেন না। কিন্তু কিছুক্ষণ পর উনি সৌমিলি দেবীকে শক্ত করে জড়িয়ে ধরে এবং নিজেকে কিছুটা সামলে বিষাদ মিশ্রিত কণ্ঠে বলল, সৌমিলি, এখন ভেঙে পড়লে চলবে না, দাদুভাইকে নিরাপদ স্থানে পৌঁছতে হবে দ্রুত। তারপর কিয়ার দিকে তাকিয়ে উনি বললেন, কিয়া, তোর ভাইকে ডাক, এখন আমাদের ওর শক্তির খুব প্রয়োজন। কিছু মুহূর্তের মধ্যে একটি অল্প বয়সের যুবক সেই রুমে উপস্থিত হলে সূর্যবাবু তার দিকে তাকিয়ে বললেন, কর্ণ শোন, তোকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তুই যেভাবে তোর ট্রান্সপোর্টেশন পাওয়ার ইউজ করে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গা মুহূর্তের মধ্যে নিয়ে যাস, ঠিক সেইভাবেই তোকে তোর পাওয়ার ইউজ করে কিয়া আর রৌনককে সেফলি কলকাতায় পৌঁছে দিতে হবে। আর যতক্ষণ না সমস্ত কিছু সেখানে অ্যারেঞ্জ হচ্ছে ততক্ষণ ওখানেই থাকবি। কিয়া ওদিকটা সামলে নেওয়ার পর তুই আবার এখানে ফিরে আসবি, বুঝেছিস? কর্ণ ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, একদম চিন্তা করবেন না। কিন্তু যদি ছোট স্যার আর ছোট ম্যাডাম আমার আর কিয়ার ব্যাপারে আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে? সৌমিলি দেবী নিজেকে ধীরে ধীরে সামলে নিয়ে ওকে নিশ্চিন্ত করতে বললেন, কেউ আসল সত্যি ব্যাপার কিছু জানতে পারবে না। ওরা জিজ্ঞেস করলে আমরা বলবো যে তোকে আমরা বিক্রমের পিছনে পাঠিয়েছি ওর উপর নজর রাখার জন্য, আর কিয়ার কথা জিজ্ঞেস করলে আমরা বলবো ও আর বেঁচে নেই। তাই ওদের দুজনকে খুব সাবধানে থাকতে হবে। সিদ্ধার্থ আর রিয়ালিকে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। তুই ওদিকটা সামলানোর জন্য যতদিন থাকা দরকার
ততদিন থেকে আসবি। তারপর উনি কিয়ার দিকে তাকিয়ে বললেন, খুব সাবধানে রাখিস ওকে, আর নিজেও থাকবি। যেহেতু রন আমাদের মতো আর ভ্যাম্পায়ার নেই, ও মানুষে পরিবর্তিত হয়ে গেছে, তাই আমাদের চিন্তা আরো বেশি হচ্ছে। যদিও আমরা জানি যে তোর থেকে ভালো খেয়াল কেউ রাখতে পারবে না, কিন্তু তাও বলবো, তুই জানিস হিউম্যান বেবিরা কতটা উইক হয় আর কতটা কেয়ারের প্রয়োজন, তাই খুব যত্ন সহকারে মানুষ করবি ওকে। কিয়া, তোর যে মানুষের ব্যাপারে অগাধ জ্ঞান আছে, তাই এবার কাজে লাগানোর সময় এসে গেছে। তোকে রৌনকের দিদি হয়ে উঠতে হবে, বুঝেছিস? নিজের দিদি। আমরা সেখানে কেউ থাকবো না, তোকে ওর পরিবারের একমাত্র অবলম্বন হয়ে উঠতে হবে। কিয়া খুবই বিস্মিত হয়ে গেছিল ওনার কথা শুনে। ও অবাক কণ্ঠে বলল, কিন্তু আমি তো সামান্য একজন পরিসেবিকা, আমি কি পারবো আদৌ ওর দিদি হয়ে উঠতে? সৌমিলি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, কেন পারবি না? নিশ্চয়ই পারবি। আমার দিদি ভাইয়ের শেষ ইচ্ছে আমাকে রাখতে হবে কিয়া, আর তাই তো তোকে দায়িত্ব দিচ্ছি। কিয়া, তুই খুব ভালো করে জানিস যে আমাদের পরিবারে যতজন সদস্য আছে আর যারা বাড়িতে এই কাজ করে, তারা সবাই আমাদের পরিবারের সদস্য, আর তুইও তাই। আমার দিদি ভাইয়ের মতো তুইও রনের দিদি, বুঝেছিস তো? চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল ওনার গালের ওপর, কিন্তু তা দ্রুত মুছে উনি বললেন, আর কোনোদিন এমনভাবে বলবি না, বুঝেছিস? আজ থেকে ও তোর পরিচয় বাঁচবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, কেউ যেন ভুলেও জানতে না পারে রন বেঁচে আছে। কথাটা যেন কোনো মতে কারোর কানে না পৌঁছায়, কারণ কেউ জানতে পারলে তো বিক্রমের কান পর্যন্ত পৌঁছে যাবে, আরো জানতে পেরে যাবে। তাই খুব সাবধানে থাকবি তোরা দুজন, আর ওকে কিছু জানাবি না আমাদের ব্যাপারে। সময় হলে আমরা নিজেই সমস্ত কিছু ওকে জানিয়ে দেব। ততদিন ও সাধারণ মানুষের মতো বাঁচবে, আর আমরা মাঝে মাঝেই তোর আর দাদু ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব। এবার তোরা তাড়াতাড়ি যা, কেউ চলে আসার আগে। কিয়া এবং কর্ণ ইতিবাচক মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করল, এবং কিছু মুহূর্তের মধ্যে ওরা কলকাতায় পৌঁছালো। ওরা সেই বাড়িতেই থাকবে যেখানে রৌনকের বাবা মা থাকতেন। সেখানে পৌঁছানোর পর একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে নিতে আরম্ভ করলো ওরা। এদিকে কেয়া এবং কর্ণ যাওয়ার পর সৌমিলি দেবী আবারও কান্নায় ভেঙে পড়লেন। এতক্ষণ নিজের মনের ভিতর কষ্টগুলোকে কোনো মতে দাবিয়ে রেখেছিলেন। এখন উনি ভাবছিলেন যে রিয়ালি দেবী আর সিদ্ধার্থ বাবুকে কিভাবে জানাবেন যে ওদের মেয়ে আর বেঁচে নেই। শুধু তাই না, রৌনকের ব্যাপারেও ওনাকে কিছু মিথ্যা বলতে হবে। অনেকক্ষণ ধরে যুদ্ধ চলার পর অবশেষে শেষ হলো যুদ্ধ। রিয়ালি দেবীরা সেই যুদ্ধে পরিবারের অনেকজনকে হারিয়েছিলেন। সেই যুদ্ধে বিভানবাবু এবং ওনার স্ত্রী মারা গিয়েছিলেন। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবু এবং আরো অনেকে প্রচন্ড আহত হয়েছিলেন। ওনারা বিক্রমের বাবা মাকে মারতে না চাইলেও ওনাদের কাছে আর কোনো পথ ছিল না। যুদ্ধের মাঝখানে রিয়ালি দেবী বারবার মনে হচ্ছিল যে অনেক বড় কোনো বিপদ হয়ে গেছে ওনার জীবনে, আর তাই যুদ্ধ শেষ হওয়ার পরে দ্রুত দৌড়ে রৌনকের রুমে গেলেন, যেখানে আগে থেকে সৌমিলি দেবী এবং সৌর্যবাবুর সাথে উপস্থিত ছিলেন। সেখানে প্রবেশ করতে সৌমিলি দেবীকে কাঁদতে দেখে রিয়ালি দেবী জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছো কেন? আর রশনি, রৌনক কোথায় ওরা? হঠাৎ ওনার চোখ গেল ভেঙে থাকা কাঁচের টুকরোগুলোর দিকে। অচেনা আশঙ্কা ঘিরে ধরল ওনাকে। তারপর নিজের প্রশ্নের প্রত্যুত্তরে যা শুনতে পেলেন হয়তো কোনোদিন ভাবতেও পারেননি। বিছানার ওপর ধপ করে বসে পড়লেন উনি। সৌমিলি দেবী কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হ্যাঁ রে মা, রৌনক আর রশনি বেঁচে নেই, আর কিয়া ওদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। রিয়ালি দেবী চিৎকার করে কেঁদে উঠলেন। উনাকে জড়িয়ে ধরে সিদ্ধার্থ বাবুও কেঁদে উঠলেন জোরে। রিয়ালি দেবী চিৎকার করে বললেন, না, এ হতে পারে না, না, কিছুতেই না। সেই কাঁচের টুকরোগুলো হাত দিয়ে স্পর্শ করে রিয়ালি দেবী
ধীরস্বরে বললেন, তোদের বাঁচাতে পারলাম না আমি, ক্ষমা করে দে। আমি তোদের ভালো মা হয়ে উঠতে পারলাম না, কিন্তু তোদের খুব ভালোবাসি রে আমি, ভালো থাকিস। সৌমিলি দেবী রিয়ালি দেবীর দিকে তাকিয়ে বললেন, তোর একা কোনো দোষ নেই রে, আমরাও ওকে বাঁচাতে পারলাম না। আর আজ আমিও তো আমার নিজের সন্তান হারিয়েছি। বিভানকে যতই আমরা ত্যায্যপুত্র করি না কেন, আমার নিজের সন্তান তো। তোকে বলবো না যে একেবারে জন্য কাঁদিস না, মনের সমস্ত কষ্টগুলোকে চোখের জলের সাথে বার হতে দে, ভালো লাগবে। রিয়ালি দেবীকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন সিদ্ধার্থ বাবু, আর সেই কষ্টগুলোকে আপন করে নিলেন নিজেও। উনিও যে সন্তান হারিয়েছেন। মা বাবাই সব থেকে বেশি বুঝতে পারে সন্তান হারানোর বেদনা কি হয়। অনামিকা হঠাৎ নিজের চোখ খুলল আর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এ কি দেখল, মৃত্যু যে এত ভয়ানক, এত কষ্টকর হতে পারে। আর প্রিয়জনকে হারানোর সেই যন্ত্রণা অনামিকাও যেন অনুভব করতে পারছিল। ও খুব ভয় পেয়েছিল, আর সেই ভয় জড়িয়ে ধরেছিল রিয়ালি দেবীকে। রিয়ালি দেবী অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে, ভয় পেয়েছিস নাকি? আমি আছি তোর সাথে, একদম ভয় পাবি না। অনামিকা যতই নেতিবাচক মাথা নাড়িয়ে যতই দেখাক না যে ও ভয় পায়নি, কিন্তু ভিতরে ভিতরে কতটা ভীতুও হয়ে পড়েছিল ও ভালোভাবেই জানে। নিজেকে ধীরে ধীরে সামলে নিয়ে রিয়ালি দেবীর দিকে তাকাতে খুব বিস্মিত হয়ে গেল ও।